আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আম, আমরা আজকে করব 12তম অধ্যায়ের পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবের প্রথম সৃজনশীল অঙ্কটা। জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাহলে এটা হলো ওনার আয়, মানে প্রাপ্তি। উনি চাকরি করে এই টাকাটা বেতন পান। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। খেয়াল করো, মাসে 5,000। তাহলে আমরা যদি এক বছরের হিসাব করি তাহলে এখানে 12 মাসের একটা হিসাব আসবে। 2017 সালের 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল 2 লক্ষ টাকা। তাহলে এটা হলো হাতে নগদ, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে তার হাতে নগদ তহবিল ছিল 2 লক্ষ টাকা। ডিপিএসে জমা 1 লক্ষ টাকা ছিল। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ: খাদ্য সামগ্রী ক্রয় 30,000, বাড়ি ভাড়া প্রদান করেন 80,400, দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, মুদি ও মণিহারি বিল 2,500 টাকা, গহনা ক্রয় 60,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা 24,000 টাকা, পোশাক ক্রয় 11,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারতেছো কোনগুলো প্রাপ্তি আর কোনগুলো প্রদান। আসলে এই অধ্যায়টা কিন্তু তুলনামূলক সহজ অধ্যায়। একটু বুঝতে পারলে, মানে একটু যদি সময় দাও, তাহলে তুমি সেটা করতে পারো। উদ্দীপক হতে, মানে এই যে উদ্দীপকটা দেওয়া আছে, সেই উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। তো পারিবারিক তহবিলের নির্ণয়ের সূত্রটা কিন্তু তোমরা জানো, এর আগে আলোচনা করেছিলাম। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলেই পারিবারিক তহবিল জানা যায়। তাহলে আমাদের ক নম্বরে কাজ কি? ক নম্বরে কাজ হলো জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয়। আমরা মাঝখানে ক নম্বর লিখব। লেখার পরে আমরা লিখব জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয়। তহবিলের তহবিলের পরিমাণ নির্ণয়। তো তারপরে তুমি সূত্রটা লিখে ফেলবে, যে পারিবারিক তহবিলের যে সূত্র আমরা জানি, পারিবারিক তহবিল তহবিল সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট দায়, এই সূত্রটাতে বসিয়ে তুমি অঙ্কটা সমাধান করতে পারো। ওকে, প্রারম্ভিক মোট সম্পদ। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ কি? দেখো, 2017 সালের 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল, এই যে নগদ তহবিল 2 লাখ টাকা আর ডিপিএসে জমা 1 লাখ টাকা, এটাই হলো প্রারম্ভিক মোট সম্পদ। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ দিলে 2 লক্ষ আর এবং 1 লক্ষ টাকা আমরা যোগ দিব। তাহলে ইচ্ছা করলে তুমি প্রারম্ভিক মোট সম্পদকে আরেকটু স্পেসিফিক বর্ণনা করতে পারো, যে প্রারম্ভিক মোট সম্পদের মধ্যে কে কে রয়েছে। এই যে নগদ তহবিল রয়েছে, তাই তুমি লিখতে পারো নগদ তহবিল যোগ ডিপিএসে জমা, ডিপিএসে জমা, এই দুইটা হলো প্রারম্ভিক মোট সম্পদ। প্রারম্ভিক মোট সম্পদ এই দুইটা, একটা হলো নগদ তহবিল আর একটা হলো ডিপিএসে জমা, সেগুলো উপরে লেখা আছে। এই দেখো, 2017 সালের 1 জানুয়ারি। তাহলে প্রারম্ভিক মোট সম্পদের মধ্যে রয়েছে নগদ তহবিল আর ডিপিএসে জমা 1 লাখ টাকা। ওকে, এরপর বিয়োগ প্রারম্ভিক দায়। তো প্রারম্ভিক দায় যদি না থাকে, না থাকলো, এটা নিয়ে আমাদের কোনো ঘাবড়ানোর কিছু নেই। যেহেতু আমাদের এইখানে প্রারম্ভিক মোট দায় নাই, তাইলে আমরা যা আছে তাই লিখে রাখলাম। এরপরে আমরা শিক্ষার্থীরা যেটা করব সেটা হলো, এই টাকা, এই নগদ তহবিল কত? দেখো, নগদ তহবিল আছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 2 লক্ষ টাকা লিখব, যোগ ডিপিএসে জমা 1 লক্ষ টাকা লিখব, বিয়োগ
প্রারম্ভিক মোট দায় কিন্তু নেই। দেখো আমরা পরে দেখলাম যে প্রারম্ভিক মোট দায় এখানে নাই, দায় বা দেনা নাই। তাহলে এখানে আমরা শূন্য লিখব, শূন্য লিখব। তাহলে কত আসে? যোগ বিয়োগের রেজাল্ট কত আসে? যেহেতু বিয়োগের কিছুই নেই, তাহলে যোগ 2 লাখ আর এল 1 লাখ। তাহলে কত হবে? 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা হলো জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল। তাহলে আমরা লিখব উত্তর পারিবারিক তহবিল 3 লক্ষ টাকা। ওকে, তাহলে আমাদের ক নম্বর অঙ্ক হয়ে গেল? জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করা। আবার বলি, পারিবারিক তহবিল নির্ণয়ের সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দেব। আমরা অঙ্ক প্রশ্ন করে দেখলাম যে উনার প্রারম্ভিক মোট সম্পদের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো নগদ তহবিল আর একটা হলো ডিপিএস এ উনার জমা ছিল। প্রারম্ভিক মোট দায় প্রশ্নে উল্লেখ নাই, তাই এটা শূন্য, অর্থাৎ নাই না থাকলেও 2 লাখ এবং 1 লাখ যোগ দিলে 3 লাখ টাকা। তাহলে উনার পারিবারিক তহবিল 3 লক্ষ টাকা। এরপর শিক্ষার্থীরা বলছে জনাব আহসান হাবিবের পারিবারিক সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। পারিবারিক সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে আমরা যে বিবরণীটা শিক্ষার্থীরা তৈরি করব সেটা হলো প্রাপ্তি এবং প্রদান হিসাব। পরিবারের সমাপনী নগদ তহবিল, পরিবারের প্রারম্ভিক তহবিল তো বের করা হলো, প্রারম্ভিক তহবিল হলো 3 লাখ টাকা। কিন্তু জানতে তো ইচ্ছা হয় যে ওনার এই পরিবারের সমাপনী তহবিল মানে বছর শেষে কি পরিমাণ টাকা ওনার নগদে আছে, সেটা তো আমাদের জানতে ইচ্ছা হয়। তাহলে উনি যেসব খাত থেকে টাকা পাবেন মানে প্রাপ্তি, আবার যেসব খাতে উনি টাকা খরচ করে দিলেন সেগুলো প্রদান। প্রাপ্তি এবং প্রদানের মধ্যে পার্থক্য নির্ণয়ে আমরা বুঝতে পারবো যে ওনার সমাপনী নগদ তহবিলের কি পরিমাণ টাকা রয়েছে। তাহলে এই জন্য শিক্ষার্থীরা আমরা এখন কি করব? আমরা এখন যে গড়টা কাটবো সেটা হলো একটা খ নম্বর দিয়ে লিখব জনাব আহসান হাবিবের পরিবারের প্রাপ্তি প্রদান হিসাব, প্রাপ্তি প্রদান হিসাব। ওকে, জনাব আহসান হাবিবের পরিবারের প্রাপ্তি প্রদান হিসাব তারিখ 2017 সালের, ওই যে যেহেতু সমাপনী 2017 সালের 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য, বছরের জন্য। ওকে, প্রাপ্তি এবং প্রধান হিসাবের তোমরা এর আগে নমুনাটা দেখছো, এই যে তোমাদের বইয়ে দেখো প্রাপ্তি বাম দিকে আর প্রধান ডান দিকে। 1 2 3 4 চারটা ঘর হলেই চলবে আমাদের। তাহলে আমরা ঘর করতেছি 1 2 3 4। ওকে, টাকার ঘর মাঝখানে, আমরা প্রথম ঘরে আমরা লিখব প্রাপ্তি সমূহ, প্রাপ্তি সমূহ অর্থাৎ যেসব খাত থেকে উনি টাকা পেয়েছেন, টাকা। তারপরে এখানে আমরা প্রদান সমূহ লিখব, এখানে টাকা। খুব সিম্পল শিক্ষার্থী বন্ধুরা, টেনশন করবে না। তো আমরা
প্রাপ্তি এবং প্রথমে আমরা ব্যালেন্স বিডি লিখব। ব্যালেন্স কি লিখব? বিডি লিখব। অর্থাৎ নগদ তহবিল ওনার কাছে কত কত আছে সেটা দিয়ে আমরা অঙ্ক শুরু করব। আমরা দেখতেছি যে 1 জানুয়ারিতে ওনার নগদ তহবিল আছে 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। এটা দিয়ে আমরা অঙ্ক শুরু করব। তা আমরা লিখব, এটাকে লিখব নগদ তহবিলটাকে লিখব হাতে নগদ। হাতে নগদ। তারিখ বসিয়ে দিই। তারিখটা কি? এখানে এই যে নগদ তহবিল 2 লক্ষ, এটা হলো 2017 সালের 1 জানুয়ারি। তাহলে আমরা লিখব 1/1/2017। টাকাটা লিখে ফেলি 2 লক্ষ। আচ্ছা, এরপরে কি? মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি, সেগুলো লিখে দেব। মুনাফা জাতীয় প্রাপ্তি, এর ভিতরে প্রাপ্তি রয়েছে একটা হাবিব সাহেব 12,000 টাকা বেতনের একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাহলে এটা বেতন থেকে পাওয়া গেছে। তাহলে আমরা লিখব বেতন প্রাপ্তি। এখানে লিখব বেতন প্রাপ্তি। তো বেতন প্রাপ্তিটা কি? বেতন প্রাপ্তিটার হিসাবটা কিভাবে আসবে? মাসে 12,000, তাহলে মানে বছরে 12,000 গুণ 12, 12,000 গুণ 12। বারো হাজার গুণ 12, 12 144,000। তাহলে কত? 1,44,000। তো সেই তাহলে বেতন প্রাপ্তি 1,44,000 টাকা খতিয়ান তৈরি করতে হবে। ওনার আরেকটা প্রাপ্তি রয়েছে, সেটা হলো উনি আরেকটা কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান পার্ট টাইম চাকরি থেকে। তাহলে আমরা এটা বলবো পার্ট টাইম চাকরি থেকে সম্মানী। খতিয়ান আসলে এখানে লিখব পার্ট কেন দরকার বা কি জন্য দরকার সেটা আমরা আমাদের এই থিওরিগুলো পড়লে বুঝতে পারবো। যেমন খতিয়ানের ধারণায় লেখা আছে যে প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব রয়েছে, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সম্মানী, আয়, ব্যয় ও লাভ। তাহলে সম্মানীটা কিভাবে হিসাব হবে? এগুলো প্রতিষ্ঠানের এই ধরনের হিসাবগুলোই সংরক্ষণ আমরা এখান থেকে কপি করে নিই। এসব হিসাবসমূহকে এক কথায় কিন্তু খতিয়ান বলা হয়। সম্পদ হিসাব একটা খতিয়ান, দায় হিসাব একটা খতিয়ান, এরকম। একটা চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ, দায়, দেখা যাচ্ছে প্রশ্নে উনি 5,000 টাকা করে 12 মাসে। তাহলে আমরা এখানে লিখব 5,000। ডেবিট বা ক্রেডিট জের থাকে যে কোনো হিসাবে। তাহলে শিক্ষার্থীরা 5,000 টাকা করে 12 মাসে হবে 5/12 প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট জের থাকে। নির্দিষ্ট সময়কালে সম্পন্ন লেনদেন সময়ের ফলাফল 60,000 টাকা খতিয়ানের সংরক্ষিত হিসাবসমূহে। এগুলো ছিল ওনার প্রাপ্তি। এবার আমরা দেখি প্রদানগুলো কি কি, অর্থাৎ কোন কোন খাতে ওনার আসলে খরচগুলো হয়ে যায়। খাদ্য সামগ্রী ক্রয় 30,000, বাড়ি ভাড়া প্রদান, আয় ব্যয়, দৈনন্দিন বাজার খরচ, আসবাবপত্র ক্রয়, মুদি ও মনিহারি বিল, তারপরে ওনার কি বলে এটা গহনা ক্রয়, ডিপোজিট পেনশন স্কিমে জমা উনি রাখেন, তারপরে পোশাক ক্রয়, বোঝাই যাচ্ছে যে এগুলো ওনার খরচ মানে প্রদান। তাহলে আমরা একে একে শুরু করি। খাদ্য সামগ্রী ক্রয় 30,000 লিখে ফেলি। বা যে হিসাবটা সেই হিসাবের বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় প্রতিটি হিসাবেরই কি থাকে? শিরোনাম থাকে, মানে একটা করে নাম থাকে। খতিয়ান বইয়ের উপরে প্রতিটি হিসাবেরই একটা করে খাদ্য সামগ্রী ক্রয় 30,000। খতিয়ান প্রস্তুতের টি ছক বা চলমান জের ছক অনুসরণ করা হয়, তার মানে খতিয়ান। এরপরে রয়েছে বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া প্রদান, দুইটা ছক আমরা দেখি। একটা ছক মানে 80,400, আর একটা হলো চলমান জের ছক। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় 400 টাকা। অর্থাৎ আমরা যদি ব্যয় হিসাব, দৈনন্দিন বাজার খরচ 24,000, যে ব্যয় হিসাবের উদ্বৃত্ত মানে ব্যয় হিসাবের কি পরিমাণ টাকা রয়েছে দৈনন্দিন সেটা আমরা জানতে পারবো। বাজার খরচ। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহির স্বরূপ কাজ করে, অর্থাৎ খতিয়ান তুমি প্রস্তুত করতে যাবে কিন্তু এই ক্ষেত্রে জাবেদা তোমাকে সাহায্য করবে। তাই ষষ্ঠ অধ্যায় জাবেদা যারা তারপরে ভাবে করনি সেই অধ্যায়টা করেই আসবাবপত্র ক্রয় 15,000 নিয়ে আসতে হবে। খতিয়ানে লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। পত্র ক্রয় খতিয়ান হতে
প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। দেখো কতটা গুরুত্বপূর্ণ। তুমি যদি খতিয়ান না পারো তাহলে তুমি আবার মুদি ও মনিহারি বিল 2500 টাকা। একটা হিসাব আরেকটা হিসাবের সাথে মুদি জাবেদা না বুঝলে মনিহারি, খতিয়ান না বুঝলে রেওয়ামিল বুঝবে না। বিল এরকম 2500 টাকা এবং হিসাব রক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তো গহনা ক্রয় 60000 কি যে ধরনের খতিয়ান হিসাবগুলো নিয়ে আলোচনা করা হয় সম্পদ হিসাব ক্রয়। তো সম্পদ হিসাবের মধ্যে কি কি রয়েছে? নগদান হিসাব, 60000 হিসাব, দেনাদার হিসাব, অগ্রিম খরচ, খরচ অগ্রিম, সম্পদ, মজুত পণ্য, ডিপোজিট পেনশন স্কিমে জমা, তারপরে যন্ত্রপাতি হিসাব, সুনাম হিসাব, এগুলো সব সম্পদ হিসাবের মধ্যে রয়েছে। সম্পদ হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে স্কিমে জমা। এরপর রয়েছে দায় হিসাব। দায় মানে কি? দায় মানে দেনা। ডিপোজিট পেনশন স্কিমে জমা 24000 টাকা। তো দায় হিসাবের মধ্যে রয়েছে পাওনাদার হিসাব, এখানে হবে 24000 হিসাব। দায় হিসাব কিন্তু ক্রেডিট। আরো রয়েছে পোশাক ক্রয় 11000। ঋণ হিসাব, বকেয়া খরচ হিসাব, খরচ বকেয়া থাকলে সেটা একটা দেনা। পোশাক ক্রয় তো সেটাও দায় হিসাব। অনুপার্জিত আয় হিসাব। মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে মূলধন হিসাব, উত্তোলন হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব। এগুলো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। আয় হিসাবের মধ্যে রয়েছে তাহলে দেখো ডেবিট দিকে প্রাপ্তির সময় প্রাপ্তি সব সময় বেশি প্রদান থেকে হবে, নগদ প্রাপ্তি থেকে প্রদান বেশি হবে। তো এগুলো এখানে 2 লক্ষ উদ্বৃত্ত প্রকাশ করবে। তারপরে 1 লক্ষ 3 লক্ষ, তারপরে ব্যয় সব সময় ডেবিট, সম্পদ সব সময় এখানে আছে 1,04,000। তার মানে এখানে 2 লাখ 3 লাখ 4 লাখ 4 লাখ 4,000। তাহলে আমরা এখানে লিখব 4 লাখ। বিজ্ঞাপন হিসাব, বীমা হিসাব, ভাড়া হিসাব, কর অবিকর হিসাব, কুরিন হিসাব, এগুলো সব ব্যয় হিসাব। ব্যয় হিসাব ডেবিট। তো দেখো খতিয়ানের গুরুত্বটা কি? 4 লক্ষ এই যে 4,000 সমূহের মধ্যে যে 4 লক্ষ 4,000 টাকা সেগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়। প্রধান পাশে বসিয়ে দিব 4 লক্ষ 4,000 টাকা। তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে এখানে শিক্ষার্থীরা আমাদের একটু কাজ আছে। খতিয়ান হতে ব্যবসায়ের আয়, ব্যয়, কাজটা হলো আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে, ধারণা লাভ করা যায়। এই যে আমাদের প্রাপ্তি পাশে যে 4,04,000 টাকা, এই 4,04,000 টাকা থেকে এই প্রধান পাশের এই টাকাগুলো আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা একটা পার্থক্য দেখব। সেই পার্থক্যটা আমরা হাতে নগদ লিখব। প্রস্তুত করবে খতিয়ানের মাধ্যমে। হাতে নগদ তহবিল অর্থাৎ প্রস্তুত করার ফলে ওই বছরের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এটা হলো সমাপনী নগদ তহবিলটা নির্ণয় হবে আর কি। গুরুত্ব উপকারিতা যেমন আমরা 2017 সালে শুরু করেছিলাম হাতে নগদ তহবিল, প্রারম্ভিক হাতে নগদ তহবিল দিয়ে শুরু করেছিলাম। তো এরকম ভাবে আমাদের একদম একটা নৈমিত্তিক বছর শেষেও কিন্তু সমাপনী হাতে নগদ তহবিল বের হবে। সমাপনী হাতে নগদ তহবিল বের হবে। তখন এটাকে আমরা লিখতে হবে 31 জাবেদা ও খতিয়ান উভয় হিসাব চক্রের 2টি ধাপ। 2017 খতিয়ান জাবেদা অপেক্ষা তো টাকার যোগফলটা তোমরা এবং ব্যবহার ক্যালকুলেটরে বিয়োগ করো। জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক হলেও বিয়োগ করলে দেখতে পাবে এখানে বাধ্যতামূলক। আর টাকার পরিমাণটা রয়েছে জাবেদা 1,57,100 টাকা, কিন্তু খতিয়ান 57,000। খতিয়ানের উদ্বৃত্ত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের এই যে হাতে নগদ তহবিলটা এটা কিভাবে বের করলাম আবার বলি। ডেবিট দিকে মানে প্রাপ্তি পাশে 4,04,000 টাকা থেকে এই টাকাগুলো জাবেদায় শুধু লেনদেনের ডেবিট এবং ক্রেডিট তুমি পাবে 1,57,100 টাকা। জাবেদায় আমাদের খ নম্বরে এই সমাপনী নগদ তহবিলের পরিমাণটাই নির্ণয় করতে বলা হয়েছে। শনাক্তকরণ হয়। তো সমাপনী নগদ তহবিল 1,57,100 পার্থক্যকরণের মাধ্যমে। তাহলে আমরা এই উত্তরের মধ্যে লিখব কি পরিমাণ টাকা রয়েছে, ব্যয় হিসাবে কি পরিমাণ টাকা রয়েছে, আয় হিসাবে কি পরিমাণ টাকা রয়েছে, সম্পদ হিসাবে কি পরিমাণ টাকা রয়েছে, সেগুলোর উদ্বৃত্ত নির্ণয় করা হয়। কিন্তু জাবেদায় উদ্বৃত্ত নির্ণয় করা হয় না। খতিয়ান সুষ্ঠু এখানে একটা উত্তর লিখতে হবে আমাদের। জাবেদা সহায়ক বৈস্বরূপ উত্তর লিখব। এরপর আমরা যে জিনিসটা শিখব সেটা হলো কোন একটা লেনদেন সেটা খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং কিভাবে। উত্তর লিখব সমাপনী নগদ তহবিল খতিয়ানভুক্তকরণকে বলা হয় সমাপনী। তো একটা লেনদেন দেখি। জানুয়ারি 1, 2017 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। এখন এই যে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, এটা জাবেদাটা কি? এটা জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কারণ শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেইটা জানতে চাইছে সেটা হলো পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করা। তো ক্রয় তাহলে এখানে আমাদেরকে কিন্তু একটা আয় ব্যয় বিবরণী করতে হবে। 5,000 টাকা। তাহলে আমরা জনাব আহসান হাবিবের পরিবারের আয় ব্যয় বিবরণী করব। ডেবিট 5,000 টাকা।
অপরপক্ষে এই ক্রয় করতে গিয়ে নগদ 5,000 টাকা কমে গেল। গ নম্বর নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখন এই লেনদেনটা নিয়ে আমরা কিভাবে এটা গ নম্বর হবে খতিয়ানভুক্তকরণ করব আর আমরা এখানে লিখব কিভাবে। তাহলে তোমরা শুরুতেই জেনেছো যে খতিয়ানভুক্ত করার জন্য খতিয়ানের প্রত্যেকটা হিসাবের কিন্তু শিরোনাম থাকে। 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের হিসাব, একটা হলো নগদান হিসাব। তাহলে আমরা আয় ব্যয় বিবরণী করব। প্রথমে আমরা আয়গুলো লিখব, তাই না? ক্রয় হিসাবের জন্য তারপরে ক্রয় খরচগুলো লিখব। আমরা খতিয়ান ঘরটা কিভাবে করব? হ্যাঁ, আমরা এখানে একটা ঘর করব। খতিয়ানের উভয় দিকেই একটা মূল বিবরণের ঘর 4টা করে, আর আমরা এখানে থাকে 2টা টাকার ঘর দিকে ডেবিট করতে পারি। ডেবিট দিকে ঘর আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আর ক্রেডিট দিকে রয়েছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল করবে। এখন দেখো, আমরা হিসাবের নাম, আমরা জাবেদা হিসাব করতেছি, ক্রয় হিসাব করতেছি। তো ক্রয় হিসাবটাকে আমরা উপরে লিখে দিলাম। তো এই যে জাবেদাটা দেখছো এখানে, এই জাবেদাটার মধ্যে ক্রয় হিসাব কি? ডেবিট। শুরু করি। আমরা এখানে লিখব বিবরণ, হলো ডেবিট। তারপরে লিখব টাকা এবং টাকা। তো আমরা যেটা করব সেটা হলো, শিক্ষার্থীরা আমরা এখন যেটা করতেছি সেটা হলো আয় বিবরণী করতেছি। আয় বিবরণীর মধ্যে প্রথমে আয় সমূহ আসবে, 2017 আয় সমূহ। তো দেখো, আমরা আমাদের ক্রয় হিসাব কিন্তু ডেবিট ছিল। আয় সমূহের মধ্যে উনি যে খাত থেকে আয় করেন, মানে বেতন, 5,000 টাকা। প্রাপ্তি ফাঁস দিকে তাকালে তুমি আসলে সহজে বুঝতে পারবে ওনার ক্রয় হিসাব আয়গুলো কোন কোন খাত থেকে হয়েছে। আয় হয়েছে বেতন প্রাপ্তি থেকে এবং পার্ট টাইম চাকরি থেকে এসেছে। তাহলে দেখো, আমরা এখান থেকে কপি করে নিই। বেতন প্রাপ্তি বিবরণের ঘরে আমরা 1,44,000 টাকা। তাহলে আমরা আয় সমূহের এই ঘরে লিখব, কিন্তু ক্রয়ের বিপরীতে ক্রেডিট হিসাব বেতন প্রাপ্তি ছিল এবং টাকার ঘরে লিখব। আমরা যেটা করব, বিবরণের ঘরে ক্রেডিট হিসাব খাতের নামটা লিখে দেব। ওকে। আরেকটা আয় হয়েছে কোথা থেকে? বা ক্রয় হিসাব ডেবিট। আমরা মূল প্রশ্নে গেলাম, নাম খুঁজলাম, কারণ আমরা প্রাপ্তি ফাঁসিত আয়ের গুলো আমরা পেয়ে যাচ্ছি। পার্ট টাইম চাকরি থেকে সম্মানী পেয়েছেন, তখন 60,000 টাকা। বিবরণের ঘরে ক্রেডিট হিসাব খাতের নামটা লিখে দেব। এখান থেকে পেয়েছেন কত হাজার টাকা? নাম ছিল নগদান হিসাব। এই যে নগদান হিসাব লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। ওকে। এরপরে আমরা নগদান হিসাবের যখন আবার করব, একই রকম ভাবে নগদান হিসাবের জন্য তাহলে শিক্ষার্থীরা আমরা করব। তাহলে প্রথমে এই ঘরে লিখব নগদান হিসাব, মোট আয়, মোট ডেবিট এবং ক্রেডিট লিখব। আমরা যেই কাজটা করব সেটা হলো এই 1,44,000 এবং 60,000 যোগ দিয়ে আমরা এই ঘরটাতে পৃষ্ঠা টাকা লিখব। ক্রেডিট এটা হবে 2,04,000। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এবার খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে, আমরা এবার করতেছি হলো নগদান হিসাবের খতিয়ান। কাজ করে ফেলি। তাহলে নগদান হিসাবের খতিয়ান করতেছি, ভালোভাবে লক্ষ্য করো। নগদান হিসাব কিন্তু ক্রেডিট 5,000। তাহলে দেখো, নগদান হিসাব, তাহলে আয়, মোট আয় কত? 2 লাখ। কিন্তু বিবরণের ঘরে লক্ষ্য করলে দেখবে, এই আয়ের থেকে আমরা কি করব? বিবরণের ঘরে যেহেতু নগদান হিসাব করতেছি, তাহলে সেটা হলো আমরা বাদ দিব। কি বাদ দিব? খরচগুলো বাদ দেব। ক্রেডিট বিবরণে তাহলে আমরা লিখব ডেবিট হিসাব খাতের নামটা। ডেবিট হিসাব খাতের নামটা হলো ক্রয় হিসাব। খরচ সমূহগুলো বাদ দেব। ক্রয় হিসাব লেখা হলো। তো ওনার খরচগুলো কি কি খাতে হয়েছিল তুমি এখানে তাকালে বুঝবে। যেখানে খাদ্য সামগ্রী, পোস্টিং এর দিকে লক্ষ্য বাড়ি করলে ভাড়া, দেখা যায় জাবেদা, তারপর দৈনন্দিন বাজার খরচ, এই যে জাবেদায় দৈনন্দিন বাজার খরচ, মুদি ও মনিহারি, এই যে মুদি ও মনিহারি, তারপরে পোশাক ক্রয়, এগুলো ডেবিট আসবাবপত্র ক্রয়গুলো আনবো না। কিন্তু কেন আনবো না? দেখো, আমরা মুনাফা জাতীয় প্রদান আর অপরদিকে নগদান হিসাব ক্রেডিট, তাই নগদান দেখো এই পাশ থেকে বসেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা প্রদান পাশ থেকে আমরা শুধুমাত্র যে জিনিসগুলো আনতে পারবো সেগুলো হলো মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদান। বিবরণের কলামে ক্রেডিট মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদানগুলোই কিন্তু আমরা নিতে পারবো আয় ব্যয় বিবরণী প্রস্তুতের সময়। আমরা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি এবং প্রদানগুলো আনতে পারবো। তো মূলধন জাতীয় প্রদানের মধ্যে রয়েছে আসবাবপত্র ক্রয়, তাই না? যখন তুমি ক্রয় হিসাবকে ডেবিট, তারপরে রয়েছে ডেবিট এখানে গহনা ক্রয় রয়েছে, বিপরীত টাকার অঙ্ক বড় দেখো লিখে দিবা। আবার যখন তুমি নগদান হিসাব, এখানে এটা হলো মূলধন জাতীয় প্রদান, এগুলো আমাদের আসবে না। তখন তারপরে তার বিপরীত হিসাব এখানে রয়েছে বিবরণের ঘরে ডিপোজিট বা পেনশন স্কিমে জমা, বলা হয়েছে। এই লেনদেনগুলো আসবে না, কারণ এগুলো মূলধন জাতীয়। আমরা কেবলমাত্র
আয় ব্যয় বিবরণী প্রস্তুতের সময় এখানে মুনাফা জাতীয় প্রদানগুলো আনতে পারবো। তাহলে মুনাফা জাতীয় প্রদানের মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী ক্রয়, সাধারণ অর্থে বাড়ি ভাড়া প্রদান, অবশিষ্ট অর্থে ব্যবহৃত দৈনন্দিন বাজার খরচ, অবশিষ্ট কত টাকা, তারপরে মুদি ও মনিহারি বিল, যেমন 5 কেজি চাল ক্রয় করা হলো এবং পোশাক ক্রয়, ভোগ করা এগুলো আমরা নিয়ে আসতে পারবো। এই ক্ষেত্রে অবশিষ্ট তাহলে আমরা খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা অনেকটা কিন্তু নিয়ে আসি। হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের খাদ্য সামগ্রী ক্রয় পার্থক্য, সেই 30,000 টাকা করাকে জের টানা বা ব্যালেন্সিং বলা হয়। খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা যখন একটা হিসাব করব 30,000 টাকা পরে এরপরে রয়েছে পার্থক্য নির্ণয় করব টাকার বাড়ি ভাড়া প্রদান। এই পার্থক্য নির্ণয় করাটাকে আমরা বলবো জের টানা বা বাড়ি ভাড়া প্রদান। তা আমরা একটু একটা হিসাব দেখি। এখানে বাড়ি ভাড়া প্রদান রয়েছে 80,400 টাকা, ব্যালেন্স নির্ণয় করা হলো। মুনাফা জাতীয় মার্চের 3 তারিখ বাড়ি ভাড়া তো প্রতি মাসে দিতে হয় 20,000 টাকা, 80,400 টাকা। শিক্ষার্থী বন্ধুরা নগদ বিক্রয়, তারপরে রয়েছে দৈনন্দিন বাজার খরচ। হলো নগদ বিক্রয়, দৈনন্দিন বাজার খরচ, তোমার কাছে নগদ টাকা আসলো, নগদ টাকা বৃদ্ধি পেল, তাহলে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, দৈনন্দিন বাজার খরচ রয়েছে ক্রেডিট 24,000 টাকা। মার্চের 10 তারিখ আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আসবাবপত্র ক্রয় এটা মূলধন জাতীয় প্রদান, এটা আসবে না, এটা আসবে সম্পদ বৃদ্ধি পেলে মুদি ও মনিহারি বিল, এটা মুনাফা জাতীয় প্রদান, এটা আসবে ডেবিট 15,000 টাকা। আর এই আসবাবপত্রটা কিনতে গিয়ে মুদি ও মনিহারি বিল গেল, তাই নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। জাবেদা দাখিলা, এর আগে তোমরা নিশ্চয়ই 6ষ্ঠ অধ্যায়ে শিখে ফেলেছো যে জাবেদা কিভাবে করতে হয়, তারিখ, বিবরণ, গহনা ক্রয় এটা আসবে না, এটা মূলধন জাতীয়। ডিপোজিট পেনশন স্কিমে জমা, এটাও মূলধন জাতীয়। পোশাক ক্রয় আসবে, লিখতে হবে মার্চের 11,000 টাকা, মার্চ 3, 2017। এই যে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 11,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 15,000 টাকা। ওকে শিক্ষার্থীরা, ক্রেডিট 15,000 টাকা। তাহলে এই এতটুক মানে এই প্রদান বা খরচগুলো যোগ দিলে যে টাকাটা আসবে খতিয়ানভুক্তকরণ সেটা আমরা একটু নিচের দিকে লিখব। আমরা এখানে লিখব এটা ওই দুইটা মোট আয় থেকে বাদ দেব, এইজন্য এটা বিয়োগ দিব। বিয়োগ ব্র্যাকেট দিয়ে আমরা নির্ণয় করি। তাহলে ক্যালকুলেটরে যোগ দাও, যোগ দিলে যে টাকাটা আসবে চলমান যেই সেটা হলো 1,47,900। এইখানে 400, 500, 900 টাকা তো আসে। গড় থাকবে তোমার, তাহলে 1,47,000 বা 6টিও বলা যায়, কারণ পরবর্তী শেষের দিকের একটা ঘরকে আমরা আবার সেটাকে দুইটা ঘর করে ফেলি। 1,47,900। তো যাই হোক, আমরা প্রথমে টিচক দিয়েই দেখি। এই 1,47,900 টাকাটা আমরা কি করব? যেটা করতে বিয়োগ বলবে দিয়ে সেটাই করব। তাহলে এই 1,47,000 টাকাটার নামটা কি? নামটা লিখে ফেলি। এটা হলো মোট খরচ। তো জাবেদার ভিতরে আমরা কয়টা হিসাব দেখতেছি? খরচ একটা হিসাব হলো নগদান হিসাব। তা আমাদের এখানে যেটা নির্ণয় করব সেটা কি ঘাটতি নাকি আয়ের উদ্বৃত্ত হিসাব রয়েছে? হ্যাঁ, নগদান হিসাব সেটাই আমরা নির্ণয় করব। তো আমরা দেখতেছি হিসাব যে আয় বেশি, মোট আয় মোট খরচ থেকে বেশি, নগদান হিসাবে তাহলে এই বেশিটাকে আমরা বলবো আয় উদ্বৃত্ত। আয় উদ্বৃত্তটাকে আমরা এই যে আয় উদ্বৃত্তকে আমরা ব্যয় অতিরিক্ত আয়ও বলতে পারি। আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে বলছে। তাহলে আয় উদ্বৃত্ত আমাদের কত? ডেবিট দিকে 4টা ঘর, এখন আমরা বুঝতে পারবো বিয়োগটা দিলে। বিবরণ, জাবেদা আয় উদ্বৃত্ত টাকা। ক্রেডিট দিকে 4টা ঘর, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। 2,04,000 থেকে 1,47,900 টাকা বাদ দিলে 56,100 টাকা থাকে। আমরা এখন করতেছি নগদান হিসাব। 56,100 টাকা। তোমরা জানো নগদান হিসাব হলো সম্পদ হিসাব। তো যাই হোক, মার্চের এটা আমরা 2017 সালে দুইটা সমান্তরাল রেখা টেনে দেব, ব্যালেন্স নির্ণয় করে দিলাম। যেই ঘটনাটা ঘটলো, তো এই হলো আমাদের অঙ্কটা শিক্ষার্থী বন্ধুরা। করতে যাচ্ছি। আমাদের এই ঘরে ডেবিট কোন দাগগুলো থাকবে না, দাগগুলো মুছে দিলাম। খুব ভালোভাবে মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করো। এই ঘরেও থাকবে না, থেকে খতিয়ানভুক্তকরণ করা হচ্ছে। নগদান হিসাব একটু নিচে হবে 20,000 টাকা। নগদান হিসাব ওকে, ডেবিট এই ঘরে আমাদের কোনো দাগ থাকবে না, 20,000 টাকা। এই হলো আমাদের অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেছো যে প্রাপ্তি আর প্রদান হিসাবটা কিন্তু পারা গেলে সেই হিসাব থেকে কিন্তু আমরা আয় বিবরণীটা সহজে প্রস্তুত করে ফেললাম।
আয় বিবরণীর খরচ প্রধান পাশের সবগুলো কিন্তু খরচের মধ্যে অন্তর্ভুক্ত না, কারণ এখানে যেমন মুনাফা জাতীয় খরচগুলো রয়েছে, আবার মুনাফা জাতীয় রয়েছে। তা আমরা যদি আয় বিবরণী করি, সেই আয় বিবরণীর মধ্যে খরচ পাশে শুধু মুনাফা জাতীয়গুলো যাবে, 15,000 টাকা। মূলধন জাতীয়গুলো যাবে না। মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করো। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে দিই। ক্রেডিট 15,000 টাকা। আয় উদ্বৃত্ত মানে আয় উদ্বৃত্ত মানে হলো ব্যয় অতিরিক্ত আয় 56,100 টাকা। নগদান হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বিবরণের করে ফেলবে, প্র্যাকটিস করে ফেলবে, সেই হিসাবটাকে লিখবো। আমরা আগামী ক্লাসে সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সবাই। এখন আমরা দেখি নগদান হিসাব, এটা সম্পদ হিসাব।